4 বছরের একটা বাচ্চা, সে হচ্ছে গিয়ে রাত্রি 2টা বাজে তার হুট করে কানে প্রচুর ব্যথা শুরু হয়েছে। সে কান্না করতেছে, ঘুম ভেঙে গেছে। এবং তার মা তো খুবই কনসার্ন যে আমার বাচ্চা হুট করে রাতে কানে প্রচুর ব্যথা হচ্ছে, ইয়ার এক হচ্ছে, এখন আমার ছেলেকে হসপিটাল নিয়ে যাব। তো ছেলের যে বাবা আছে, ওই বাবাটা বলতেছে যে না, আজকে রাতে হচ্ছে কিছু ওষুধ খাক, পরে মানে ব্যথার ওষুধ খাক, পরে দিনের বেলা নিয়ে যাবো না। কিন্তু মা না, রাতেই নিয়ে যাইতে হবে, কারণ মারা তো একটু বেশি কনসার্ন থাকে। সো রাতে হচ্ছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো ইমার্জেন্সিতে। পরবর্তীতে ওইখানে ডক্টররা বললো যে মানে ডায়াগনোসিস করলো, এবং ডায়াগনোসিস করলো কি অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, যেটাকে আমরা সংক্ষেপে ASOM বলি, অ্যাসম। তো এটা ডায়াগনোসিস করলো, অনেক বড় একটা নাম। মা তো ভয় পেয়ে গেছে যে অ্যাকচুয়ালি অ্যাসম মানে অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, কত বড় একটা নাম, তার মানে অনেক বড় কিছু হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ডক্টর বললো যে না, এটা খুব ইজিলি ম্যানেজেবল, খুব সহজেই ম্যানেজ করা যাবে। এখানে অ্যান্টিবায়োটিক, তারপরে মেডিকেল থেরাপি দিয়ে এটা ম্যানেজ করা যাবে। বাট যদি ট্রিটমেন্ট ঠিক করে না দেওয়া হয়, ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট না করা হলে এটা থেকে বেশ কিছু কমপ্লিকেশন কিন্তু হতে পারে, সিভিয়ার কমপ্লিকেশন। সো সেই কমপ্লিকেশনের কথা মাথায় কিন্তু রাখা জরুরি। হাওয়েভার তাহলে অ্যাকিউট অটাইটিস মিডিয়া, অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া আমরা বলতে পারি। সাপোরেটিভ বলতেছি কারণ এই জায়গায় ইনফেকশন আছে, এই জন্য সাপোরেটিভ। তারপরে অ্যাকিউট অটাইটিস মিডিয়া এমনও হইতে পারে যেটা নন পুরুলেন্ট বা নন সাপোরেটিভ, এখানে পাস তৈরি হয় নাই, ইনফেকশন নাই, যে ফ্লুইডটা মানে এখানে মেনলি যে জিনিসটা হয় অটাইটিস মিডিয়া মানে কি মিডল ইয়ারের ইনফ্লামেশন। তো মানে মিডল ইয়ারের মধ্যে যেটা হয়, মিডল ইয়ার যে ক্যাভিটি, এই ক্যাভিটির মধ্যে হচ্ছে এখানে ফ্লুইড জমে। তো ফ্লুইডটা যদি ইনফেক্টেড হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি অ্যাকচুয়ালি সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। আর যদি ফ্লুইডটা সেরাস হইলো, আমি বললাম সেরাস একটা ফ্লুইড যেটা পাস না, ইনফেক্টেড না, এমনিতে একটা ফ্লুইড, ক্লিয়ার একটা ফ্লুইড বা সেরাস একটা ফ্লুইড, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে নন পুরুলেন্ট বা নন মানে সাপোরেটিভ একটা অটাইটিস মিডিয়া। এবং এটার নন সাপোরেটিভের মধ্যে বা নন পুরুলেন্টের মধ্যে যেমন ধরো আমরা বলি অটাইটিস মিডিয়া উইথ প্লুরাল, সরি উইথ ইফিউশন বা OEME বলি, বা এটাকে আমরা সেরাস অটাইটিস মিডিয়া বলি, বা এটাকে আমরা সিক্রেটরি অটাইটিস মিডিয়া বলি, বা এটাকে গ্লু ইয়ার বলি, সেরকম বিভিন্ন নামে এটাকে ডাকা যায়। তার বাদে অটাইটিক ব্যারোটমা যেটা, ওইটা এক ধরনের নন পুরুলেন্ট বা নন সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। আর সাপোরেটিভ অটাইটিস মিডিয়া সেখানে মিডিলের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, পাস তৈরি হয়ে গেছে ধরো, ঠিক আছে। হাউএভার এই জিনিসগুলো আমরা একটু জানলাম। এরপরে আসো যে এইগুলা মেনলি কাদের এফেক্ট করে। এগুলা এফেক্ট করে হচ্ছে কম বয়সী ছোট বাচ্চা। যেমন ধরো বাচ্চার বয়স আমি ধরলাম, এই যে আমি এই বাচ্চাটার কথা বললাম 4 বছর বয়স, ঠিক একইভাবে 10 বছরের কম বয়সী যে বাচ্চারা থাকে এদের ক্ষেত্রে বেশি এফেক্ট করে। কেন এফেক্ট করে, এর পেছনে কারণ আছে। মেইনলি এদের ইউস্টিশিয়ান টিউব, যেটা ইউস্টিশিয়ান টিউবটা ওয়েল ডেভেলপ থাকে না। এটা দেখা যায় যে ধরো এই যে নাক মানে নেজোফ্যারিংসে আমরা জানি যে নেজোফ্যারিংসের ল্যাটারাল ওয়াল হচ্ছে ইউস্টিশিয়ান টিউবের একটা ওপেনিং থাকে, আর অপরদিকে কানের মিডল ইয়ার এর অ্যান্টেরিয়র ওয়াল একটা ওপেনিং থাকে। তো দুই দিকে মানে নেজোফ্যারিংসের সাথে কানকে কানেক্ট করে। সো ধরো এই বাচ্চাটা কি হয়েছে, এই বাচ্চার একটা আপার রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন হয়েছে, ফ্যারিঞ্জাইটিস হয়েছে, আমি বললাম বাচ্চার ফ্যারিঞ্জাইটিস হয়েছে, আপার রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন হয়েছে। এবং সেই ইনফেকশনের কারণে এই জায়গায় যে ধরো এই জায়গায় যে ইউস্টিশিয়ান টিউবটা আছে নেজোফ্যারিংসের সাথে আমাদের মিডল ইয়ার ক্যাভিটিকে কানেক্ট করছে, এটা দেখা যায় এই ইউস্টিশিয়ান টিউবটা বাচ্চাদের ক্ষেত্রে হরাইজন্টাল থাকে, মানে এইভাবে স্ট্রেট থাকে। বড়দের ক্ষেত্রে তো অ্যাঙ্গুলেটেড থাকে, এভাবে অ্যাঙ্গুলেটেড থাকে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তো অ্যাঙ্গুলেটেড থাকবে না, স্ট্রেট থাকে। তাহলে স্ট্রেট থাকলে খুব সহজেই ইনফেকশনটা মানে মিডল ইয়ারে যাওয়ার একটা চান্স থাকে, বা মিডল ইয়ারের সাথে কমিউনিকেশনের একটা চান্স কিন্তু থাকে। এটা একটা বিষয়। এবং পাশাপাশি এটা ওয়াইড হয়, অনেক মোটা মানে স্পেসটাও বেশি থাকে বাচ্চাদের ক্ষেত্রে, এটা একটা কারণ। এবং শর্টও থাকে, খুব সহজে ইনফেকশনটা ট্রান্সমিটেড হওয়ার চান্স থাকে। তো বাচ্চার একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আছে। তো এই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার পরে পরবর্তীতে দেখা গেল যে এখান থেকে পরবর্তীতে কিন্তু এই জায়গায় ইনফেক্টিভ মানে কন্ডিশন ক্রিয়েট করতেছে, অ্যাকুট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া ক্রিয়েট করতেছে। তবে এখানে একটা কথা বলি, ধরো বাচ্চা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আছে, তো যেহেতু নেজোফ্যারিংসের মিউকোসাও সেখানে ইনফ্লেমড হবে, এবং দেখা যাবে যে ইনফ্লেমড হয়ে আমাদের ইউস্টিশিয়ান টিউবকে ব্লক করে দিছে। কি বললাম, ইউস্টিশিয়ান টিউবকে ব্লক করে দিছে। সো ইউস্টিশিয়ান টিউবকে যখন ব্লক করে দিছে, ব্লক করে দেওয়ার ফলে কি হবে, এই মিডিলের মধ্যে আর বাতাস যেতে পারবে না। কারণ ইউস্টেশন টিউবের কাজ কি, ইনভারমেন্টের এয়ার প্রেশারটাকে মিডিলের মধ্যে দিয়ে ইনভারমেন্ট আর মিডিল এয়ার প্রেশারটাকে মেইনটেন সেম রাখা। তো মিডিলের মধ্যে যেহেতু বাতাস যাইতে পারতেছে না, ফলে একটা নেগেটিভ প্রেশার মানে মিডিল এয়ারের মধ্যে যতটুকু বাতাস ছিল, ধরো অক্সিজেন ছিল বা যাই ছিল, সেটা এখানে অ্যাবজর্ব হয়ে যায় এখানে মিউকোজা দ্বারা, মিডিল এয়ারের মিউকোজা দ্বারা। ফলে দেখা যায় মিডিলের মধ্যে কোনো বাতাস নেই, ভ্যাকিউম তৈরি হয়ে গেছে। ভ্যাকিউম, আর ভ্যাকিউম আমরা জানি একটা নেগেটিভ প্রেশার। তার মানে মিডিলের মধ্যে একটা নেগেটিভ প্রেশার আছে, একেবারে ফাঁকা। ফলে যে ঘটনাটা ঘটে, এখানে টিম্পেনিক মেমব্রেন আছে একটা, রাইট, এখানে টিম্পেনিক মেমব্রেন আছে, এক্সটার্নাল অডিটরি ক্যানাল থেকে এখানে টিম্পেনিক মেমব্রেন। তো এই টিম্পেনিক মেমব্রেন যেটা আছে, এটা কি করে, এটা হচ্ছে এবার রিট্রাক্টেড হয়ে যায়। রিট্রাক্টেড মানে এটা ভিতর দিকে ঢুকে গেছে, ধরো মিডিল এয়ারের দিকে ঢুকে গেছে, ভিতর দিকে ঢুকে গেছে। এবং রিট্রাকশনের কারণে দেখা যায়, এবং এখানে আরো বেশ কিছু ইভেন্ট ঘটে। যেমন এখানে কি থাকে, মিডিলের মধ্যে মিউকোসা থাকে না, মিউকোসা। তো এই মিউকোসার মধ্যে মিউকোসা গুলা থাকে আমরা জানি, হাউএভার, এবং মিউকোসার মধ্যে ব্লাড ভেসেল থাকবে। তো এই ব্লাড ভেসেলগুলোর মধ্যে যে প্লাজমা আছে, ব্লাড মানে সেল না কিন্তু প্লাজমা যেগুলো থাকে, ওইগুলো এই ভিতরে চলে আসে, মানে মিডল ইয়ার ক্যাভিটির ভিতরে চলে আসে। অনেক বেশি ফ্লুইড এখানে জমা হয়, সিক্রেশন। তো এই ফ্লুইডগুলো যখন এইভাবে আসতে থাকে, এবং এই জিনিসটা আসার কারণে এবং পরবর্তীতে আমরা দেখবো যে ইউস্টেশন টিউবটা আমরা ধরো যখন সোয়ালো করি, আমরা যখন কি বলে, আমরা যখন সোয়ালো করি বা আমরা যখন স্নিজিং করি, হাতি দেই, কাশি দেই, তখন দেখা যায় যে ইউস্টেশন টিউবটা কিছুটা মানে এই জায়গায় তো অবস্ট্রাকশন তো হয়েছেই এই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে।
তো অবস্ট্রাকশনের পাশাপাশি এখানে মাঝে মধ্যে কিছুটা ওপেনও হইতে পারে, মানে ধরো কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য, তখন এখান থেকে ইনফেকশনটা এই জায়গায় চলে আসতে পারে কোনো এক ভাবে। সেখান থেকে ইনফেকশনটা যদি এখানে চলে আসে, অলরেডি এখানে ফ্লুইড আছে, পাশাপাশি এখানে আমরা জানি যে গবলেট সেল আছে, রাইট? গবলেট সেল, মিউকোজাতে গবলেট সেল থাকে এবং সেই গবলেট সেল থেকেও কিন্তু এখানে সিক্রেশন হবে। সো এই একটা হচ্ছে ব্লাডের প্লাজমাগুলো আসলো, পাশাপাশি এখান থেকে গবলেট সেল থেকেও সিক্রেশন হবে, আলটিমেটলি এখানে সিক্রেশনগুলো জমা হচ্ছে, যে সিক্রেশনগুলো ক্লিয়ার, মানে কোনো ইনফেকশন নাই, বাট ওই আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনের কারণে এখানে ইনফেকশন আসে, কিন্তু এটাকে পুরো একটা প্রুলেন্স বা পাস তৈরি করে ফেলছে এখানে, সেই পাসটা তৈরি করে ফেলছে। এবং পাসটা সাপোর্টিভ যে স্টেজটা যখন পাসটা তৈরি হয়ে গেল, তখন কিন্তু এখানে প্রচুর পেইন হয়, বাচ্চাটার কানে প্রচুর ব্যথা তখন হবে কিন্তু। এবং দেখা যায় যে এখানে টিম্পারিক মেমব্রেন এক পর্যায়ে, শুরুতে আমরা বললাম রিট্রাকশন হয়, অর্থাৎ টিম্পারিক মেমব্রেন দেখো একবার বললাম এই দিক দিয়ে যায়, ভিতর দিকে ঢুকে যায়, বাট যখন এই পাসটা জমা হয়ে যায় তখন টিম্পারিক মেমব্রেন দেখা যায় যে এক্সটার্নাল অডিটরি ক্যানালের দিকে এভাবে চলে যায়, যেটাকে বলি বালজিং। এক্সটার্নাল অডিটরি ক্যানাল দিকে মানে ফুলে এভাবে এইদিকে চলে আসছে, তাহলে এইদিকে যদি চলে যায়, বালজিং যদি হয়ে যায়, তাহলে দেখা যাবে এক পর্যায়ে টিম্পারিক মেমব্রেনটা রাপচার হয়ে ধরো এখানে একটা ফুটা হয়ে গেছে, ফুটা হয়ে পাসগুলো কিন্তু এক্সটার্নাল যে অডিটরি ক্যানাল সেই দিক বরাবর এভাবে বের হইতে পারে, রাইট? ওই দিক বরাবর আমরা পাস দেখতে পাই। এবং আমরা জানি টিম্পানিক মেমব্রেনের এই যে দিকটা, এই দিক বরাবর যে টিম্পানিক মেমব্রেনের যে দিকটা, সেটাকে বলি আমরা পোস্টেরিয়র দিক, আর এই দিক বরাবর অ্যান্টেরিয়র দিক, মানে মিডল এয়ার বরাবর অ্যান্টেরিয়র দিক, আর এক্সটার্নাল অডিটরি ক্যানাল দিকে হচ্ছে আমরা পোস্টেরিয়র দিক থাকে, ওই দিক বরাবর পাস চলে আসতে পারে। সো পারফোরেশন যদি হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসটা হইতে পারে। হাউএভার আমরা আসলে শুরুতে অনেকগুলো কথা এখানে বললাম। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে একটা কথা বলতে ভুলে যাই মাঝে মধ্যে, যে ভালসালভা ম্যানুভার, এটা আমরা অনেক জায়গায় পাই। তো ভালসালভা ম্যানুভার বলতে কি বোঝায় সেটা আমরা একটু এখানে দেখবো। দেখো এটা আমাদের এখনই লাগতেছে এমন না, বাট আমরা জাস্ট বিভিন্ন জায়গায় এই টপিকটা পাবো। ভালসালভা ম্যানুভার মনে রাখবা করা হয় ইএনটির ক্ষেত্রে ইউস্ট্রিশিয়ান টিউব প্যাটেন্ট আছে কিনা এটা দেখার জন্য, ইউস্ট্রিশিয়ান টিউবটা প্যাটেন্সি চেক করার জন্য। তো পেশেন্টকে আমরা বলি আপনি শ্বাস ছাড়েন, মানে এক্সেল করেন, এবং সে শ্বাস যখন ছাড়বে তখন সে মুখটা অফ রাখতেছে, নাকটা অফ রাখতেছে, নাক হচ্ছে আঙুল দিয়ে টিপ রাখছে, দেখো নাকটা নাক বন্ধ করে রাখছে আঙুল দিয়ে টিপে, এবং মুখটাও বন্ধ রাখবে। এভাবে যখন সে চাপ দিচ্ছে তখন নাক দিয়ে বাতাস বেরোচ্ছে। সো এই কন্ডিশনটাকে, মানে নাক দিয়ে বাতাসটা একটু বের হয়, রাইট, ওই দিক দিয়ে। সো এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে যে এটার ফলে কি হয়, নেজোফ্যারিংসে প্রেশার বাড়ে, এবং এটা মানে প্যাটেন্ট ইউস্ট্রিশিয়ান টিউবটা যদি অবস্ট্রাকশন না থাকে তাহলে কি হবে, মিডল ইয়ারে এয়ারটা যাবে, এবং টিম্পানিক মেমব্রেনটা আউটওয়ার্ড বালজিং হবে, এবং এই জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পারবো। সো নর্মালি ইউস্ট্রিশিয়ান টিউব প্যাটার্ন থাকলে এটা হবে, বাট ভালসালভা ম্যানুভার দেখা যায় যে ধরো ইউস্ট্রিশিয়ান টিউব যদি ব্লকেজ থাকে কারো, তো ব্লকেজ থাকলে কিন্তু আমরা ভালসালভা ম্যানুভারটা করার মাধ্যমে একটু ইউস্ট্রিশিয়ান টিউবটা যাতে খোলে, একটু ওপেন হয়, এই জিনিসটা করার ট্রাই আমরা করতে পারি। তবে ফ্যারিনজাইটিস, সাইনোসাইটিস এরকম যদি মিডল ইয়ার ইনফেক্টেড থাকে, মানে এই কন্ডিশনগুলোতে আমরা ভালসালভা ম্যানুভার করলে দেখা যাবে আরো মিডল ইয়ারে গিয়ে ইনফেকশন গিয়ে মিডল ইয়ারকে ইনফেক্ট করতে পারে। সেই জন্য এই সকল ক্ষেত্রে ভালসালভা ম্যানুভার কিন্তু অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, এখন আমরা অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া নিয়ে কথা বলি। দেখো এটা অ্যাকুট ইনফ্লামেশন অফ, আচ্ছা এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমরা যখন বলবো যে অ্যাকুট অটাইটিস মিডিয়া বা অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, অটাইটিস মিডিয়া মানে শুধু মিডল ইয়ার বললাম তাহলে কিন্তু হবে না, আমার টার্মটা বলতে হবে মিডল ইয়ার ক্লেফট। এবং আমরা অ্যানাটমির ভিডিওতে পড়ে আসছিলাম যে মিডল ইয়ার ক্লেফট মানে মিডল ইয়ার ক্যাভিটি তো আছে, তার সাথে এখানে অ্যাটিক, তারপরে হচ্ছে অ্যাডিটাস টু অ্যান্ট্রাম। তারপরে অ্যান্ট্রাম মানে কি, অ্যান্ট্রাম মানে হচ্ছে আমরা জানি যে আমাদের টেম্পোরাল বোনের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি এই সবকিছু কিন্তু টেম্পোরাল বোনের মধ্যে, এবং টেম্পোরাল বোনের মধ্যে আমরা জানি যে কি থাকে, টেম্পোরাল বোনের মধ্যে হচ্ছে বিভিন্ন সেল থাকে, এয়ার সেল। তো এয়ার সেলগুলোকে আমরা বলতেছি হচ্ছে ম্যাস্টয়েড এয়ার সেল। তো ম্যাস্টয়েড এয়ার সেলের মধ্যে যেটা সব থেকে বড় সেটাকে বলি আমরা অ্যান্ট্রাম, হ্যাঁ, ম্যাস্টয়েড অ্যান্ট্রাম। আর তারপরে আরো ছোট ছোট কিছু ম্যাস্টয়েড এয়ার সেলস থাকে, এবং ইউস্ট্রিশিয়ান টিউব। তো এই সবগুলো মিলে, এবং অ্যাডিটাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মিডল ইয়ারের সাথে আমাদের অ্যান্ট্রামটার কানেকশন, হ্যাঁ, এটাকে বলি অ্যাডিটাস টু অ্যান্ট্রাম, বা একটা কানেকশন, একটা ওপেনিং থাকে, মানে এরকম একটা ওপেনিং এর মতো। ধরো এই যে অ্যান্ট্রাম এটার সাথে মিডল ইয়ারকে কানেক্ট করতেছে। আচ্ছা, সো এটাকে বলতে হ্যারিটাস। তাহলে এই জিনিসগুলো হচ্ছে অ্যানাটমি ভিডিওতে ভালো করে তোমরা জানো। তাহলে ওভারঅল এই কয়েকটা কম্পোনেন্ট কিন্তু তোমার বলতে হবে। তুমি যখন বলবা যে মিডল ইয়ার ক্লেফটের ইনফেকশনকে অটাইটিস মিডিয়া বলি, তখন তোমাকে জিজ্ঞেস করবে মিডল ইয়ার ক্লেফটের কম্পোনেন্ট কি আছে, তোমার এইগুলো পুরো বলে দিতে হবে খুব মানে স্মুথলি। এবং আমরা জানি ইনফ্যান্ট এবং চিলড্রেনদের বিষয়ে, কারণ ইউস্ট্রিশিয়ান টিউবের স্ট্রাকচারই এরকম, ইউস্ট্রিশিয়ান টিউব এর স্ট্রাকচার এরকম। আচ্ছা, কেন হইতে পারে, আমরা জানি ইউস্ট্রিশিয়ান টিউব এর থ্রুতে মিল ইনফেকশনটা যাবে। তো এটা বিভিন্ন কারণে হতে পারে, ইউস্ট্রিশিয়ান টিউব ব্লকেজের কারণে বা ইউস্ট্রিশিয়ান টিউব ডিসফাংশনের কারণে আমরা বলি। তো দেখো বাচ্চার যদি অ্যাডেনয়েডাইটিস থাকে বা অ্যাডেনয়েড হাইপারট্রফির কারণে ধরো বাচ্চার কি করা হয়েছে, বাচ্চার একটা অ্যাডেনয়েডক্টমি করা হয়েছে, অপারেশন করা হয়েছে, অ্যাডেনয়েড ফেল দেওয়া হয়েছে, তো তখন সেটা কিন্তু আমাদের নেজোফ্যারিংসের ওই রিজনটা দিয়ে যে ওপেনিংটা থাকে ওইটাকে অবস্ট্রাক্ট করে মানে ইউস্ট্রিশিয়ান টিউব ব্লকেজ করতে পারে। তারপরে যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে বা ধরো সাইনোসাইটিস, ফ্যারিনজাইটিস, টনসিলাইটিস বা ক্লেফট প্যালেট যাদের থাকে, ক্লেফট প্যালেটে কি হয়, ক্লেফট প্যালেটে আমরা জানি নর্মালি আমাদের যে টেনসর ভ্যালি প্যালাটেনি, তারপর লিভেটর ভ্যালি প্যালাটেনি, এই প্যালাটেন মাসেলগুলো কি হয়, উইক থাকে, ওইভাবে থাকে না, মানে নর্মালি ফাংশন করতে পারে না। ফলে ডিফেক্টিভ থাকার কারণে ইউস্ট্রিশিয়ান টিউবকে ওপেন করতে এই মাসেলগুলো হেল্প করছে, ইউস্ট্রিশিয়ান টিউব ওপেন করবে না, ফলে ক্লেফট প্যালেটে এই সমস্যাটা হচ্ছে। তাহলে এই কয়েকটা কন্ডিশনে ইউস্ট্রিশিয়ান টিউব কিন্তু বাচ্চাদের প্রবলেম কিন্তু করতে পারে, এবং অ্যাডেনয়েড হাইপারট্রফিটা বাচ্চাদের ক্ষেত্রেই তো হবে।
আচ্ছা, চিলড্রেনদের আমরা জানি স্টেশন টিউব শর্টার থাকে, ওয়াইডার থাকে এবং বেশি হরিজন্টাল থাকে, এবং এই জন্য এরা বেশি ইনফেকশন হয় এবং ইজি স্প্রেড অফ ইনফেকশন হয়। আচ্ছা, এটা আমরা জানলাম। ব্লাড ভেসেল মানে ধরো টিম্পেরিক মেমব্রেন বা মানে এক্সটার্নাল রুট দিয়ে ধরো কানের এক্সটার্নাল আর্টারি ক্যানাল বা টিম্পেনিক মেমব্রেনের ওখান দিয়ে যদি কোনো পারফোরেশন থাকে, ট্রমাটিক পারফোরেশন থাকে টিম্পেনিক মেমব্রেনে, তাহলে হয়তো বা কানের মধ্যে ওই টিম্পেনিক মানে ধরো এই যে পিন এবং এখানে এক্সটার্নাল আর্টারি ক্যানাল, এখানে টিম্পেনিক মেমব্রেন, এখানে মিডেলিয়ান। এখন কি হলো যে এই এক্সটার্নাল আর্টারি ক্যানাল দিয়ে ঢুকে টিম্পেনিক মেমব্রেন পারফোরেশন করে এখানে ইনফেকশন হলো, এটা খুবই রেয়ার, তেমন একটা হয় না বললেই চলে। তারপরে ব্লাডের থ্রুতে হেমাটোজেনাস রুটের ইনফেকশন হতে পারে, এটা খুবই রেয়ার। তো এই কয়েকটা কথা আমরা একটু মাথায় রাখবো। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা যে দেখো, বাচ্চাদের যখন ব্রেস্ট ফিড করানো হয়, এমনিতেই বাচ্চাদের স্টেশন টিউবের এই অবস্থা, ব্রেস্ট ফিডিং করানো হলে অবশ্যই বাচ্চাটাকে কি করানো উচিত? শুয়ে মা শুয়ে আছে, বাচ্চা শুয়ে আছে, এই অবস্থায় ব্রেস্ট ফিড কিন্তু করানো যাবে না। মা বসে থাকবে এবং বাচ্চাকে মাথাটা উঁচু ধরতে হবে এবং একটা অ্যাঙ্গেল করে কিন্তু ব্রেস্ট ফিড করানো হবে। কারণ আদারওয়াইজ যদি আমরা একটা হরিজন্টাল পজিশনে ব্রেস্ট ফিড করি, তাহলে রিগাজিটেশন হয়, এটা কিন্তু ইউস্টেশন টিউবে যাইতে পারে এবং সেটা পরবর্তীতে অ্যাকুইটাইটিস মিডিয়া কিন্তু করতে পারে। সেটা একটা কারণ কিন্তু। এবং ইটিওলজি কি, যারা ইনফ্যান্টদের বেশি হয়, লো সোসিওইকোনমিক কন্ডিশন, ওভার ক্রাউডিং, তারপরে আপার রেসপিরেটরি ইনফেকশনের পরে নেজাল অ্যালার্জি যাদের আছে, কোনিক টনসিলাইটিস বা এরিনয়েডাইটিস যাদের আছে, ক্লেফট প্যালেট বা কোনিক রাইনাইটিস বা সাইনোসাইটিস যাদের আছে, তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স কিন্তু বেশি। এবং খুব ইম্পর্টেন্ট, আমরা বললাম না যে ইনফেকশনটা যাবে, ধরো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলো এবং সেটা পরবর্তীতে ছড়ায় কই যাচ্ছে, মিডল ইয়ারে যাচ্ছে এবং সেখানে কি করতেছে, সাপুরেশন করতেছে, সাপুরেটিভ অটাইটিস মিডিয়া করতেছে। সাপুরেশন মানে পাস তৈরি করতেছে। তো এটার জন্য মেইন অর্গানিজম, বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, বাট অ্যাডাল্টদের ক্ষেত্রে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। সো এখানে তুমি দুইটা অর্গানিজমের কথা মনে রাখবা, একটা হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, একটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এই দুটো অর্গানিজম মেইনলি এখানে রেসপন্সিবল, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে পরবর্তীতে হচ্ছে ওইটা করতেছে। তারপরে হচ্ছে ধরো মনোক্সিলা ক্যাটারালিস, স্ট্রেপ্টোককাস পারাজেন্স, তারপরে সিউডোমোনাস অ্যারুজিনোসা। যদি গ্রিনিশ টাইপের পাস পাওয়া যায়, গ্রিনিশ তার মানে সিউডোমোনাস অ্যারুজিনোসা, এরকম একটা বিষয়। আর যেটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের যে অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়ার কথা যে আমরা বললাম, তো এটাতে কিন্তু বেশ কিছু স্টেজ আছে। তো এই 5টা স্টেজ আছে, আমরা বলি 5টা। এই 5টা স্টেজ নিয়ে আমাদের জানা লাগবে। এখন স্টেজগুলো না অনেকেই মানে খুবই ডিফিকাল্টি ফেস করে, স্টেজ নিয়ে প্যারা খায়, কিন্তু আমি খুব সহজভাবে মানে বোঝানোর ট্রাই করবো। অ্যাকচুয়ালি স্টেজগুলো তো খুবই সহজ, এই প্যারা খাওয়ার কিছু নেই। ফার্স্টে দেখো টিউবাল অক্লুশন, মানে ধরো ভাইরাল একটা ইনফেকশন হলো আপার রেসপিরেটরি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, যে ভাইরাল ইনফেকশন যে হয় ধরো ছোট বাচ্চাদের, এবং ভাইরাল ইনফেকশনে কিন্তু বেশি হয়, মানে ধরো ফ্যারেঞ্জাইটিস হলো, এগুলো ভাইরাস দ্বারাই বেশি হয়। তবে পরবর্তীতে দেখা যায় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়া পরবর্তীতে ওখানে ইনফেক্ট করতে পারে। তাহলে ইনফেকশন হওয়ার পরে দেখা যাবে যে এটা সবসময় অটাইটিস মিডিয়া হওয়ার আগে একটা ইনফেকশন হয়, এবং তারপরে ওই ইনফেকশনটা দেখা যায় নোজ, নেজোফেরিক্স, মিডল ইয়ার, এইগুলোর মিউকোসাকে ইনফেক্ট করে, ইউস্টেশন টিউবের মিউকোসাকেও এফেক্ট করে, এগুলো আমরা জানি। এখন ধরো নেজোফেরিংসের জায়গায় মিউকোসাকে এফেক্ট করলো, ইডিমা, হাইপারেমিয়া, এই জিনিসগুলো হইলো নেজোফেরিঞ্জিয়াল ইন্ড অফ ইউস্টেশন টিউবে, ফলে ইউস্টেশন টিউবটা ব্লক হয়ে গেল। এবং ব্লক হয়ে যাওয়ার কারণে ভেন্টিলেশন হবে না, মিডল এর বাতাস ঠিক করে যাইতে পারতেছে না, এবং মিডল এর যেহেতু বাতাস ঠিক করে যাইতে পারতেছে না, তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে যে টিম্পেনিক মেমব্রেনটা রিট্রাকশন হয়ে যাবে, অর্থাৎ মিডল ইয়ারে বাতাস ঠিক করে যাইতে পারতেছে না, ফলে এখানে আমাদের যে টিম্পেনিক মেমব্রেনটা আছে, টিম্পেনিক মেমব্রেনটা ভিতর দিকে ঢুকে যাবে, মিডল ইয়ারের মধ্যে ঢুকে যাবে। সো মিডল এর মধ্যেই ঢুকে গেল, রিট্রাকশন হয়ে গেল, এবং এর ফলে যে ঘটনা ঘটে যে আচ্ছা, এখানে উভয় ফ্লুইড নাও দেখা যাইতে পারে ভিজিবলি, বাট আমরা বলছিলাম যে এরপরে এক্সুডেশনের যে স্টেজটা, ওইটাতে আমরা পরের কথা বলবো। আচ্ছা, 3rd নাম্বার স্টেজ। হাউএভার এখানে লক্ষ্য করো এখানে কি কি সিমটম থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। সিমটমের মধ্যে যেমন বাচ্চাটা বা ধরো ওই পেশেন্টটার মাইল্ড হিয়ারিং লস হবে। আচ্ছা, একটা কথা বলি যে এই অটাইটিস মিডিয়া কি যে কোনো এজে হতে পারে, হচ্ছে যে কোনো এজে হতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশি কমন। বাচ্চার কানটা একটু বেশি ফুল লাগতে পারে, একটু মাইল্ড হিয়ারিং লস, কন্ডাক্টিং টাইপ অফ হিয়ারিং লস, এবং তারপরে একটু কানে ব্যথা, মানে এখানে কিন্তু বেশি ব্যথা হবে না, হালকা ব্যথা, এবং কোনো ফিভার কিন্তু থাকে না। এবং এখানে টিম্পেনিক মেমব্রেনটা কিছুটা রিট্রাকশন, এবং দেখা যায় যে উইথ লস অফ রাইট রিফ্লেক্স, মানে টিম্পেনিক মেমব্রেনে দেখা যাবে যে মানে ওই জায়গায় রাইট রিফ্লেক্সটা লস হচ্ছে, এবং হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস বেশি হরিজন্টালি প্লেস হয়ে গেছে, ল্যাটারাল প্রসেস অফ মেলিয়াস প্রমিনেন্ট হয়েছে, এবং টিউনিং ফর টেস্ট, কন্ডাক্টিভ হিয়ারিং লস কিছুটা আমরা পাবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, মনে রাখবা টিম্পেনিক মেমব্রেন রিট্রাকশন যখন হয়, অর্থাৎ ধরো এই যে টিম্পেনিক মেমব্রেন, এই যে মিডল ইয়ার, নরমালি এইভাবে থাকার কথা, কিন্তু টিম্পেনিক মেমব্রেন যখন রিট্রাক্টেড হয় আমরা জানি যে ভিতর দিকে যখন ঢুকে যায়, এটা হচ্ছে ইউস্টেশন টিউব ব্লকেজের কারণে মিলি হয়। ইউস্টেশন টিউব যখন ব্লকেজ হয়, যেমন এই বাচ্চার ক্ষেত্রে ব্লকেজ হয়েছে, তখন কিন্তু এরকম হতে পারে যে ভিতর দিকে ঢুকে যাবে, এটাকে বলি আমরা রিট্রাকশন। তাহলে রিট্রাকশন যখন হচ্ছে টিম্পেনিক মেমব্রেন ভিতর দিকে, তখন বেশ কিছু ফিচার পাওয়া যায়, যেমন ধরো কোন অফ লাইট, এটা কি হয়, অবলিটারেটেড হয়। কোন অফ লাইট আমরা জানি টিম্পেনিক মেমব্রেন, কোন অফ লাইট মানে কি, কোন অফ লাইট মানে হচ্ছে আমরা টিম্পেনিক মেমব্রেন যদি আলো দিই, তাহলে যে জায়গাটা সবথেকে বেশি চকচকে দেখা যায়, বা নরমালি সবথেকে বেশি চকচকে বা বেশি আলোকিত দেখা যায় যে জায়গাটা, সেরকম সেই জায়গাটা বলি কোন অফ লাইট। আমরা জানি টিম্পেনিক মেমব্রেন অ্যান্টেরিয়র ইনফেরিয়র পোর্শনে কোন অফ লাইট থাকে। হাউএভার এখন আসলে ওই কোন লাইট বা টিম্পেনিক মেমব্রেনটা এমনিতেও একটু আলোকিত থাকে, চকচকে থাকে, আমরা জানি পার্লি হোয়াইট থাকে কালার। তো ওইটা যদি বা পার্লি গ্রে বলা হয়, তো ওইটা যদি কোনো কারণে মানে দেখা যায় যে রিট্রাকশন যদি হয় টিম্পেনিক মেমব্রেন, তাহলে এটা এদের যে গ্লো ওইটা হারাই ফেলে, অর্থাৎ এটা ডাল হয়ে যায়, কোনো চকচকার করে না, ডাল হয়ে যায়। তারপরে এই আরো যে ফিচার কিছু পাওয়া যায়, যে হ্যান্ডেল অফ মেলিয়াস প্রমিনেন্ট হয়ে যায়, আমরা যে টিম্পেনিক মেমব্রেনের মধ্যে দিয়ে হ্যান্ডেল অফ মেলিয়াস থাকে, যে হ্যান্ডেল অফ মেলিয়াস থাকে এবং এভাবে টিম্পেনিক মেমব্রেনটা থাকে। তো এই যে হ্যান্ডেল অফ মেলিয়াস এভাবে থাকে, তো হ্যান্ডেল অফ মেলিয়াসটা বেশি হরিজন্টাল হয়ে যাবে, এবং দেখা যায় যে ল্যাটারাল প্রসেস এই জায়গায় দিয়ে ল্যাটারাল প্রসেস থাকে, এবং ল্যাটারাল প্রসেস অফ মানে মেলিয়াস আর কি, মেলিওলাস না সরি মেলিয়াস বোনটার নাম কিন্তু মেলিয়াস।
তাহলে ম্যালিয়াস এটা কি হবে যে বেশি প্রমিনেন্ট হবে। সো এই জিনিসগুলো আমরা একটু জানলাম। আর কিছুটা টিউনিং ফর্ক কি হবে, টিউনিং ফর্ক টেস্টে কন্ডাক্টিভ হিয়ারিং লস থাকবে। ওকে, এখন আসো প্রি সাপোর্টিভ স্টেজ। ফার্স্টে আমরা বললাম কি, এটা কি ছিল যে টিউবাল অক্লুশন স্টেজ, বা এটাকে স্টেজ অফ হাইপারেমিয়া বা এরকমও বলা হয়। ইডিমা হাইপারেমিয়া যেহেতু এখানে হচ্ছে টুকটাক, এবং দেখো আলটিমেটলি কি হলো, ওই জায়গায় আমার ন্যাজোফ্যারিঞ্জিয়াল ইন্ডের ওই জায়গায় ন্যাজোফ্যারিঞ্জ যেহেতু ইনফেকশন হয়েছে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, কারণ ওই জায়গাটা মানে এফেক্ট হয়েছে। সো ওইটার এফেক্ট হিসেবে ওই জায়গাটা ইডিমাটাস হয়ে গেছে, হাইপারেমিক হয়ে গেছে, এবং পরবর্তীতে ওইটা কিন্তু ইউস্টেশন টিউবকেও ইডিমাটাস করে দিছে এবং ব্লকেজ করে দিছে। আচ্ছা, এরপরে প্রি সাপোর্টিভ, মানে এখনো পাস তৈরি হয়নি বাট সাপোরেশন হচ্ছে, প্রি সাপোর্টিভ একটা স্টেজ। তো দেখো প্রি সাপোর্টিভ স্টেজটাতে যেটা হয় যে ইউস্টেশন টিউব স্টিল নট ওপেন বিকজ দ্য পেশেন্ট নট টেকিং মেডিকেশন। অর্থাৎ ধরো এই স্টেজ আসছে, এই স্টেজের পর সে কোনো মেডিকেশন নেয় নাই, কোনো ট্রিটমেন্ট নেয় নাই, তারপরে সে এই প্রি সাপোর্টিভ স্টেজ আসছে। সো দেখো ইউস্টেশন টিউব এখনো ক্লোজ আছে, এবং ফলে মিডলের মধ্যে বেশি নেগেটিভ প্রেশার তৈরি হচ্ছে এবং ইনফ্লামেটরি এক্সুডেট তৈরি হচ্ছে। হাইপারেমিক মিডলেয়ার মিউকোসা, মানে এখানে ইডেমাটাস, রেডনেস, বা হচ্ছে কি তোমার আস্তে আস্তে কি হবে, কি বলছিলাম যে মিউকোজা, মিডলের মিউকোজার মধ্যে যে ব্লাড ভেসেলগুলো আছে, মিউকোজার মধ্যে যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো থেকে প্লাজমা পোর্শনটা বাইরে বের হয়ে আসবে, সিক্রেশন হবে, ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাওয়ার কারণে এখানে ফ্লুইড মিডলের মধ্যে চলে আসবে। সো একটা সেরাস ফ্লুইড যেটা এখন ইনফেক্টেড না, সো এখানে এক্সুরেট বা ফ্লুইড চলে আসবে। এবং কালেকশন অফ মিউকোজাল সিক্রেশন, এখানে মিউকোজাতে বিভিন্ন সিক্রেশন থাকে আমরা বলি। সো এই সিক্রেশনগুলো পরবর্তীতে মানে যখন এভাবে ব্লাড থেকে যখন মানে ব্লাড ভেসেলগুলো থেকে যখন ফ্লুইড এখানে আসে, তখন পরবর্তীতে আমাদের কিন্তু মিউকোজা থেকে পরবর্তীতে গবলেটসগুলো স্টিমুলেটেড মিউকোজাল সিক্রেশনগুলো এখানে জমা হয়। সো আলটিমেটলি অনেক সিক্রেশন এখানে জমা হলো, এবং পরবর্তীতে ব্যাকটেরিয়া বা ভাইরাল অর্গানিজম এই মিডল এয়ার এসে পরবর্তীতে কিন্তু ইনফেক্ট করে, বাট তখনও কোনো পাস কিন্তু ফর্মেশন হয়নি, এবং এই জন্য এটাকে বলি স্টেজ অফ প্রি সাপারেশন। কিন্তু যখন দেখা গেল পাস ফর্মেশন হয়ে গেল, আচ্ছা পাস ফর্মেশন হয়ে গেল, আচ্ছা তবে তার আগে একটা কথা বলেছি, প্রি সাপোর্টিভ স্টেজে পেশেন্টের কমপ্লেন কি হবে, যে এখন ইয়ার পেইন হবে এবং হাই গ্রেড ফিভারও এখানে উঠে যাবে, একটু ডিফনেস থাকবে এবং টিনিটাসও থাকতে পারে, ঠিক আছে। সো এখানে পেইন কিন্তু আগের থেকে বাড়ছে, ফিভার হয়েছে, আগে ফিভার ছিল না, এখন এখানে ফিভার হয়েছে, যেহেতু এখন পাস তৈরি হবে ভাব, এখানে ডিফনেসও থাকবে, টিনিটাসও থাকবে। অটোস্কোপিক এক্সামিনেশন যদি আমরা করি কানের মধ্যে অটোস্কোপ দিয়ে, তাহলে আমরা দেখবো টিম্পানিক মেমব্রেনটা এখানে বালজিং হয়ে গেছে। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে দেখো এই যে মিডল ইয়ার, এখন মিডল ইয়ার আর এই যে হচ্ছে টিম্পানিক মেমব্রেন। এখন টিম্পানিক মেমব্রেনটা যখন ভিতর দিকে ঢুকে গেছিল, এটা ফার্স্ট স্টেজে আমরা বলছিলাম স্টেজ অফ টিউবাল অক্লুশন, যখন ইউস্টেশন টিউব ব্লক হয়েছে তখন এরকম ভিতর দিকে ঢুকে গেছে, এটা রিট্রাকশন। বাট ইউস্টেশন টিউবটা এখন ফুলে এটা কি হবে, এক্সটার্নাল অডিটরি ক্যানালের দিকে, মানে এক্সটার্নাল অডিটরি ক্যানালের দিকে এরা চলে গেছে, মানে এই দিক বরাবর যাবে, এখন উল্টা দিকে, এই দিক বরাবর, সেটাকে বলি আমরা বালজিং। সো বালজিং হয়ে এরা ফুলে এভাবে চলে গেছে, সেটা বালজিং টিম্পানিক মেমব্রেন আমরা দেখবো। এবং এখানে খুব ইম্পর্টেন্ট কথা, কার্ট হুইল অ্যাপারেন্স মানে কি, এই যে ধরো টিম্পানিক মেমব্রেন, তাহলে টিম্পানিক মেমব্রেন দেখা যাবে এই যে এরকম কার্ট হুইল চাকা, গরুর গাড়ির চাকা দেখছো না, ওরকম একটা অ্যাপারেন্স থাকবে, একটা রেডিয়াল প্যাটার্নে, মনে হয় ব্লাড ভেসেলগুলো এভাবে এরকম করে থাকে। সো আলটিমেটলি এরকম একটা প্যাটার্ন দেখা যায়, হ্যাঁ, যে লিশ অফ ব্লাড ভেসেলস অ্যালং দ্য হ্যান্ডেল অফ ম্যালিয়াস। সো এই জায়গায় ধরো মানে এখানে হ্যান্ডেল অফ ম্যালিয়াস আলটিমেটলি এইভাবে ব্লাড ভেসেল, মানে এই পেরিফেরি থেকে সেন্ট্রালের দিকে এইভাবে ব্লাড ভেসেলগুলো এইভাবে আসে। তো এই জায়গায় ধরো হ্যান্ডেল অফ ম্যালিয়াস, তাহলে এখানে পেরিফেরাল থেকে সেন্ট্রাল দিকে এইভাবে ব্লাড ভেসেলগুলো। সো এটা হচ্ছে এভাবে আসবে। এখন সাপোর্টিভ স্টেজের পরে, রাইট, তাহলে এখানে তোমার কি জানা লাগবে যে প্রত্যেক স্টেজে কি হয় এবং সিমটমসগুলো কি এবং ফাইন্ডিংস কি পাই আমরা। সাপোর্টিভ স্টেজে পাস ফর্মেশন হয়ে গেছে মিডলের মধ্যে, এবং পাস ফর্মেশন হয়ে যাওয়ার কারণে টিম্পানিক মেমব্রেনে দেখা যায় প্রেশার বেড়ে যায়, এবং প্রেশার বেড়ে গিয়ে এখানে পেইন সব থেকে বেশি হয়, মানে এখানে সব থেকে বেশি পেইন হয়। সো ওই যে বাচ্চাটার কথা বলে আসছিলাম, ওই বাচ্চাটা সাপারেশন চলে গেছিল আর কি, তো থ্রবিং পেইন, তারপরে ফিভার তো থাকবে, এখানে হাই গ্রেড না, ভেরি হাই গ্রেড, অনেক বেশি ফিভার থাকবে, এবং অনেক ডিফনেস থাকবে, টিনিটাস থাকবে, এবং এক্ষেত্রে পাশে পেশেন্টের ভমিটিং এবং কনভালশনও থাকতে পারে। এবং অটোস্কোপি করে আমরা বালজিং টিম্পানিক মেমব্রেন তো পাবোই, কনজেস্টেড পাবো, এবং দেখা যাবে যে মানে ল্যান্ডমার্কগুলো ডিমিনিশ হয়ে গেছে। এবং নিপেল সাইন নামে একটা কথা আছে, যে নিপেল সাইন বলতে এখানে বোঝায় যে আমাদের টিম্পানিক মেমব্রেন যেটা, ধরো এই যে টিম্পানিক মেমব্রেনটা কি হয়ে গেছে, এই যে যদি মিডল ইয়ার হয়, তাহলে এই যে ধরো আমাদের পিনা, এই যে এক্সটার্নাল অডিটরি ক্যানাল, এবং এখান দিয়ে হচ্ছে আমরা জানি এখান দিয়ে টিম্পানিক মেমব্রেন, কিন্তু টিম্পানিক মেমব্রেনটা এখন এমন না, এখন এরা বালজিং হয়ে এই দিকে চলে আসে, মানে ফুলে গেছে একেবারে টিম্পানিক মেমব্রেনটা। সেখানে মিডল ইয়ারের কি হয়, পাস, এখানে তো পাস আছে, তাহলে পাসগুলো এখানে জমে এটাকে ধাক্কা দিয়ে এই জায়গায় দেখা যায় যে একটা পাস পয়েন্ট মনে হয়, একটা পাস পয়েন্ট, এবং এটাকে আমরা নিপেল সাইন বলি, যে নিপেলের মতো একটা পয়েন্ট। এবং আলটিমেটলি ধরো টিম্পানিক মেমব্রেনটা যখন অনেক বেশি প্রেশার পাবে, প্রেশার অনেক বেশি বেড়ে যাবে, এখানে পাস অনেক বেশি বেড়ে গেছে, তখন টিম্পানিক মেমব্রেনটা এই জায়গাটাতে রাপচার হয়ে পাসগুলো এখান দিয়ে বের হয়ে আসতে পারে। তার মানে এই যে জায়গাটা টিম্পানিক মেমব্রেন রাপচার হয়ে বের হয়ে আসতে পারে। তো খুব ইম্পর্টেন্ট, দেখো এইভাবে যদি রাপচার হয় টিম্পানিক মেমব্রেন, তাহলে টিম্পানিক মেমব্রেন রাপচার হয়ে গেলে কিন্তু আমার এটাকে পেশেন্টকে আমি কি করতে পারবো, পেশেন্টকে আমার কি করতে হবে, সাথে সাথে আমি এই টিম্পানিক মেমব্রেনটা রিপেয়ার করতে পারবো না, আমার ওয়েট করতে হবে 3 মাস ওয়েট করে তারপরে। কারণ যদি এইভাবে রাপচার হয়ে যায়, এইভাবে ইন্টারনাল ট্রমার কারণে রাপচার হয়ে গেল, তাহলে আমার কিন্তু 3 মাস ওয়েট করতে হবে। বাট আমি
একটা কথা আছে যেটাকে বলে মাইরিঙ্গোটমি, যেটা সার্জিক্যালি আমি করতেছি। অর্থাৎ যখন দেখা যায় এরকম একটা সাপোর্টিভ স্ট্রেচ হয়ে যায় এবং পাস অনেক বেশি হয়ে গেছে, ভিতরে প্রেশার বেড়ে যাচ্ছে এবং বাস্ট হবে ভাব, টিম্পেরিক মেমব্রেন রাপচার হয়ে যাবে ভাব। টিম্পেরিক মেমব্রেন নিজে রাপচার হওয়ার আগে আমি যে যদি ওইখানে একটা মানে ধরো আমি যে কি করলাম, আমি এখানে একটা ফুটা করে দিয়ে আসলাম, আমি নিজে যে পাসটা এই জায়গায় জমে আছে তো এটা বাইরে বের হয়ে আসুক, এটা আমি নিজে ফুটা করে দিয়ে আসলাম ওই জায়গায়, তাহলে সেটাকে বলি মাইরিঙ্গোটমি। অর্থাৎ মাইরিংস বা টিম্পেরিক মেমব্রেন আমি একটা ফুটা করে দিয়েছিলাম, যেটাকে মাইরিঙ্গোটমি বলে একটা ওপেনিং করে দিয়েছিলাম। তো এই ওপেনিংটা যদি আমি করে দিয়েছি তাহলে সেটাতে সুবিধা অনেক। কি সুবিধা? যে পরবর্তীতে এটা হিলিং কিন্তু দ্রুত হয়ে যাবে। অর্থাৎ এই যে রাপচারটা আমি করে দিয়েছি, ফুটাটা করে দিয়েছি, এটা খুব সহজেই টিম্পেরিক মেমব্রেনটা ফুল হিল হয়ে যাবে এবং এটা যখন হিল হবে 100% হিল হয়। বাট আমি যখন ধরো এখানে অটোমেটিক্যালি নিজে নিজে রাপচার হয়ে যাবে, আমি ফুটা করার আগেই পাসগুলো রাপচার হয়ে বের হয়ে আসবে, তখন কিন্তু সেটা হিল 100% হবে না, পুরোপুরি হিল হবে না। সেকেন্ডলি হিল হইতে অনেক টাইম লাগবে, অ্যাটলিস্ট 3 মাস ওয়েট করতে হবে বা অনেক ওয়েট করতে হবে হিল হইতে হইলে। সো এই বেসিক কথা একটু মনে রাখবো। সো মাইরিঙ্গোটমি একটা অপশন হতে পারে আমরা এই কন্ডিশনে আমরা বললাম যে ম্যানেজমেন্টের, ঠিক আছে। নর্মালি আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিব, শুরুতে মেডিকেল ম্যানেজমেন্ট অ্যান্টিবায়োটিক দিব, সেগুলো দিয়ে ট্রাই করবো। বাট যখন দেখবো যে এরকম একটা স্টেজে চলে গেছে তখন আমার মাইরিঙ্গোটমি করা লাগতে পারে। আচ্ছা, আর মাইরিঙ্গোটমি করলে তার ইউস্ট্রেশন টিউব তো ফাংশনাল হয়নি। সো আমার যেটা করতে হয়, মাইরিঙ্গোটমি করার সাথে সাথে আমরা একটা গ্রোমেট দিই। গ্রোমেট কি জিনিস আমরা দেখাবো একটু পরে। তো গ্রোমেট দিয়ে আসি, গ্রোমেটটা কি করে ইউস্ট্রেশন টিউবের কাজ করে, ইউস্ট্রেশন টিউবের মধ্যে এটা কাজ করে, এয়ার ফ্লোটাকে মেনটেন করতে হেল্প করে। আচ্ছা, ধরো সাপোর্টিভ স্টেজে গেল, তো যাওয়ার পরে দেখা গেলো যে টিম্পেনিক মেমব্রেন পারফোরেশন হয়ে গেল, পারফোরেশন হয়ে মিউকোপুলিন ডিসচার্জটা বের হয়ে আসলো। আচ্ছা, আর আরেকটা কথা বলি যে নর্মালি যে এই যে যখন একটা টিম্পেনিক মেমব্রেনটা এখানে পারফোরেশন হয়ে গেল, ধরো এই যে টিম্পেনিক মেমব্রেন ফুটা হয়ে মিডল ইয়ার থেকে পাসগুলো আস্তে আস্তে বের হয়ে আসতেছে, সেটা কিন্তু একেবারে সব একসাথে বের হয় এরকম না, মানে বের হয় আবার বের হয়, বের হয় আবার বের হয়, মানে এরকম। এটাকে বলি আমরা পালসাটাইল অটোরিয়া, মানে কান দিয়ে ডিসচার্জ হওয়া কিন্তু অটোরিয়া বলি, ডিসচার্জ ফ্রম দ্য ইয়ার। বাট সেটা যখন পালসাটাইলি মানে একবার একটু হচ্ছে তারপর আবার একটু হচ্ছে, সেইভাবে হইতে থাকে ভিতর থেকে, এটাকে আমরা বলি। এবং এটা দেখা যায় আর্টেরিয়াল পালসেশনের সাথে সিনক্রোনাসলি হয়। তো এটাকে বলে পালসাটাইল অটোরিয়া। এটাকে আমরা লাইট হাউস সাইনও বলি। লাইট হাউস সাইন কেন বলা হয়? কারণ আমরা যদি হচ্ছে এই জায়গায় লাইট মারি কানের মধ্যে দিয়ে, তাহলে দেখা যাবে এখানে এখানে একটা আমরা বলি যে এটা লাইট এন্ড বা আলোতে বোঝা যায়, এটাকে আমরা লাইট হাউস সাইনও বলি। তাহলে এই যে পালসাটাইল অটোরিয়াটাকে আমরা যখন লাইট দিয়ে দেখি ওটাকে আমরা লাইট হাউস সাইন বলি। সো এখানে আর কি ওই জিনিসগুলো দেখানো হয়েছে। হাউএভার এখন আসো যে পারফোরেশন হয়ে যাওয়ার পরে সিমটমস ইমপ্রুভ করবে, পার্সোনাল সিমটমসগুলো আস্তে আস্তে চলে যাবে এবং অটোস্কোপি করলে আমরা স্মল পারফোরেশন পাবো এন্ট্রি ইনফিরিয়র কোয়াড্রেন্টে, এবং এটা মোস্ট ডিপেন্ডেন্ট এবং লিস্ট ভাস্কুলার থাকে। হাউএভার মানে পারফোরেশনস পাবো, এই জিনিসটা একটু জানলা যে টিম্পেনিক মেমব্রেনে আমরা পারফোরেশনস পাবো। আচ্ছা, সরি তারপর হচ্ছে যে এবং এই যে এরা পরবর্তীতে স্পন্টেনিয়াসলি হিল হয়ে যায় উইথ ট্রিটমেন্ট দিলে আস্তে আস্তে হিল হয়ে যাবে। ওকে ফাইন। তবে নিজের আপচার করার পরে সেটা হিল হইলে সেটা ভালো, বাট যদি মাইরিঙ্গোটমি করার পরে, বাট যদি এমনিতে হচ্ছে হিল হইতে দেই, মানে এমনিতে ধরো রাপচার হয়ে গেল, তাহলে সেটা কিন্তু হিল ঠিকভাবে হয় না। আর পারসিস্টেন্ট পারফোরেশন যদি হয় তাহলে মার্জিন কিন্তু ভালো করে হিল করে এবং সেটা পরবর্তীতে কোনিক সাপোর্টিভ অর্টারিস মিডিয়াতে ডেভেলপ করতে পারে। যদি পারসিস্টেন্ট পারফোরেশন হইতেই থাকে তাহলে মার্জিন হিল করে এবং সেটা কোনিক সাপোর্টিভ অর্টারিস মিডিয়াতে ডেভেলপ করে। আচ্ছা, ধরো হিল হইলো না, রেজুলেশন হইলো না, চলে যায় নাই, তাহলে যে জিনিসগুলো হতে পারে কমপ্লিকেশন হতে পারে বেশ কিছু। তাহলে কমপ্লিকেশন কি কি হতে পারে? সবথেকে ইম্পর্টেন্ট মানে ব্যাকওয়ার্ড সাপোর্টিভ অর্টারিস মিডিয়া সবথেকে ইম্পর্টেন্ট একটা কমপ্লিকেশন হচ্ছে ম্যাস্টোইডাইটিস। মনে রাখবা, ম্যাস্টোইডাইটিস, অর্থাৎ আমরা ইনফেকশনটা ম্যাস্টোইডে চলে গেছে, ম্যাস্টোইডাইটিস হয়েছে। তো ম্যাস্টোইডাইটিস আমরা আলাদা করে তো আলোচনা করবো এবং ইউজুয়ালি অ্যাকুট অর্টাইটিস মিডিয়া এটা সেলফ লিমিটিং ইন চিলড্রেন এবং আস্তে আস্তে মেডিকেল ট্রিটমেন্টের পরে চলে যায়। আর যদি ভিউলেন্স অর্গানিজমটা অনেক ভিউলেন্স অনেক হাই হয়, মানে যে অর্গানিজমটাদের ইনফেকশন হয়েছে সেটা ভিউলেন্স অনেক হাই হয়, ধরো স্ট্রেপ্টোককাস নিউমোনি বা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, তাহলে দেখা যাবে যে এবং পেশেন্ট অতটা ইমিউনো কম্পিটেন্ট না, তখন এরকম হতে পারে। এবং কমপ্লিকেশন দেখা যায় সেকেন্ড উইক এবং সেকেন্ড উইকে হতে পারে এবং দেখা যাবে যে সাইন সিমটমস আবার রিঅ্যাপিয়ার করতে পারে এবং পাস ব্রেনে স্প্রেড করে ম্যানেঞ্জাইটিস ব্রেন অ্যাসেস করতে পারে, ফেশিয়াল এফেক্ট করে ফেশিয়াল পালসি করতে পারে, আমরা বলি ইন্ট্রাক্রেনিয়াল, ইন্ট্রাটেম্পোরাল, এরকম বিভিন্ন কমপ্লিকেশনের কথা বলি। এবং ভেরি ইম্পর্টেন্ট ম্যাস্টোইডাইটিস করতে পারে, ইনার ইয়ারে ল্যাবিনজাইটিস করতে পারে, পেট্রাস বনে পেট্রোসাইটিস করতে পারে এবং আর্জেন্ট ম্যানেজমেন্ট অবশ্যই লাগবে যদি কমপ্লিকেশনে চলে যায়। সো ওই যে শুরুতে বলছিলাম না, যদি ট্রিটমেন্ট ঠিক করে না হয় কমপ্লিকেশন হবে। অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, তারপর হচ্ছে যে আমরা এসিফালোস্পোরিন বা অ্যামোক্সিসিলিন ক্লাবোলিনিক অ্যাসিড, অ্যামোক্সি ক্লাব যেটা, এদের কম্বিনেশন এইভাবে দিতে পারি। সো অ্যান্টিবায়োটিক এইগুলো দেওয়া যেতে পারে, সেগুলো কিন্তু পেনিসিলিনের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে সেফালোস্পোরিনও ট্রাই করা যেতে পারে, সেফোরিক্সিম অ্যাক্সিটাল, মানে এই ড্রাগগুলো। ওকে, এখন আসো যে নেজাল ডিকনজেস্টেন্ট সাথে দেওয়া যেতে পারে, জাইলোমেট্রাজোলিন, অক্সিমেট্রাজোলিন। আচ্ছা, এরপরে ওরাল ডিকনজেস্টেন্ট দেওয়া যেতে পারে। হাউএভার মানে নেজাল ডিকনজেস্টেন্টের কথাই মনে রাখো, অ্যান্টিহিস্টামিন, লেবোসিট্রিজিন, মন্টিলুকাস্ট, এইগুলো ট্রাই করা যেতে পারে। আর সিমটোমেটিক ম্যানেজমেন্টে যদি পেইন থাকে অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, জ্বর থাকলে আর অরাল টয়লেটিং করা যেতে পারে, মানে ওই জায়গায় যেহেতু অনেক সিক্রেশন অনেক পাস, তাহলে ওইটা সাকশন করা যেতে পারে।
তবে সাবধানে করতে হবে সাকশনটা, ওই অরাল টয়লেটিংটা, ঠিক আছে, কানের মধ্যে টয়লেটিং বা ওইটা ক্লিয়ার করে ক্লিন করা এই বিষয়টা, ঠিক আছে। জবসনসন প্রোব এটা অনেক সময় ইউজ করা হয় এই ক্ষেত্রে, সো ওই জিনিসটা কিন্তু সাবধানে করতে হবে। আচ্ছা, সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে যদি দেখি যে মানে কমপ্লিকেশনের দিকে যাচ্ছে বা থ্রোবিং পেন কমতেছে না কিছুতেই, এবং এই জায়গায় ফ্লুইড মিডলের মধ্যে জমে আছে 12 সপ্তাহের বেশি সময় ধরে, বা মেডিকেল ট্রিটমেন্টে কাজ করতেছে না, তখন এই যে কন্ডিশনগুলো, এই ইন্ডিকেশনগুলো মনে রাখো, কখন কখন আসলে সার্জারি লাগবে, মাইরিঙ্গোটমি কখন লাগবে। আনসার হচ্ছে যে যখন কমপ্লিকেশন হবে বা কমপ্লিকেশন হবে বা কমপ্লিকেশন হচ্ছে এরকম একটা অবস্থা, তাহলে এবং পেইন কমতেছে না, অনেক বেশি পেইন, থ্রোবিং একটা পেইন হচ্ছে কানের মধ্যে, ইফিউশন বা ফ্লুইড অনেক দিন ধরে জমে আছে, মেডিকেল ট্রিটমেন্টে কাজ করতেছে না, তখন মাইরিঙ্গোটমি করা লাগবে। এবং এক্ষেত্রে আমরা টিম্পেনিক মেমব্রেনে একটি ইনসিশন দিই পাঁচটাকে ড্রেন করার জন্য। আচ্ছা, অ্যাকিউট নেক্রোটাইজিং অটাইটিস মিডিয়া, এটা নিয়ে একটু কথা বলি। অ্যানম বলি আমরা, এটাতে সাধারণত গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোককাস, অর্থাৎ স্ট্রেপ্টোককাস পায়োজেন্স, যেটা স্ট্রেপ্টোককাস পায়োজেন্স এটা দ্বারা হয়, যেটা মেনলি মিজলস বা স্কারলেট ফিভার বা ইনফ্লুয়েঞ্জা দ্বারা ধরো কারো ইনফেকশন হয়েছে, তারপরে মানে এই কন্ডিশনগুলোতে হইতে পারে। এবং এটাতে যেতে হয় মিডলের স্ট্রাকচারগুলো, মানে প্রচুর ড্যামেজ হয়, প্রচুর ডিস্ট্রাকশন হয় মিডলের স্ট্রাকচারগুলোতে নেক্রোটাইজিং অটাইটিস মিডিয়াতে। এবং টিম্পেনিক মেমব্রেনে দেখা যায় টোটাল পারফোরেশন হয়ে যায়, এবং এদের সেকেন্ডারি অ্যাকোয়ার্ড কোলেস্টিওটোমা হতে পারে, অর্থাৎ সেকেন্ডারি অ্যাকোয়ার্ড কোলেস্টিওটোমা হওয়ার রিস্ক বেশি থাকে। তো কোলেস্টিওটোমা একটা ডেঞ্জারাস কন্ডিশন, এটা কিন্তু হতে পারে। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যে কথাগুলো বলে আসলাম না, এই জিনিসগুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করবো। তো আবার একটু রিভিউ করবো আর কি। তাহলে মিডল ইয়ার ডিজঅর্ডারের মধ্যে কি কি হতে পারে সে কথাগুলো আমরা বলছি। এবং অ্যাকিউট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া আমরা তখনই বলি যখন 4 উইক্সের কম বা 3 উইক্সের কম সময় ধরে থাকে, আর সেটা যদি 12 উইক্সের বেশি সময় ধরে থাকে তাহলে কোনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া কিন্তু হয়ে যায়। এবং কোনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়ার ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট আমরা একটা কাজ করে না, তখন আমরা ওই যে মাইরিঙ্গোটমি বা সার্জিক্যাল দিকে যাইতে হয়। মিডল ইয়ার ক্লেফটে পায়োজেনিক অর্গানিজম দ্বারা যখন ইনফ্লামেশন হয়, সেটাকে আমরা অ্যাকিউট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া বলতেছি। সাপোর্টিভ কারণ পায়োজেনিক অর্গানিজম এখানে ইনফেক্ট করতেছে। ইউস্টিশিয়ান টিউব, এক্সটার্নাল অডিটরি ক্যানাল বা হেমাটোজেনাস রুটে এরা যাইতে পারে, এগুলো আমরা আলোচনা কিন্তু করছি। কেন বাচ্চাদের বেশি হয়, কি কি কন্ডিশনে হতে পারে, এই কথাগুলো আমরা আলোচনা করছি। আচ্ছা, ওকে। যাদের রিকারেন্ট অ্যাটাকস অফ কমন কোল্ড বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, নেজাল অ্যালার্জি বা নেজোফ্যারিঞ্জিসের যদি, আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা বলি, সাধারণত নেজোফ্যারিংসে কোনো প্রবলেম আছে, যাদের নেজোফ্যারিঞ্জিয়াল কোনো রিলেশন, তাদের ক্ষেত্রে কিন্তু ইউস্টেশন টিউব ডিসফাংশনটা হয়। যেমন ধরো যাদের নেজোফ্যারিংসের টিউমার আছে, তারপর হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস আছে, বা হচ্ছে লিম্ফোয়েড হাইপারপ্লাসিয়া অফ নেজোফ্যারিংস আছে। এবং এই কন্ডিশনগুলো থাকলে যেটা হয়, যেহেতু নেজোফ্যারিংসের মধ্যে আমাদের কি থাকে, ইউস্টেশন টিউবের একটা মানে আমরা বলি ল্যাটারাল অফ নেজোফ্যারিংসের ইউস্টেশন টিউবের একটা ওপেনিং থাকে, তো ফলে ইউস্টেশন টিউবটা ব্লক হওয়ার একটা চান্স থাকে। এবং ক্লেফট প্যালেটও একটা ফ্যাক্টর, এটা আমরা বলছি। স্টেজ অফ অক্লুশন, স্টেজ অফ সাপুরেশন, এই জিনিসগুলো আছে। তারপরে স্টেজ অফ সাপুরেশনের কথা আমরা বলছি। ওকে, তারপর দেখো এই যে টিম্পেনিক মেমব্রেন বালজিং হয়ে গেছে, এবং এক পর্যায়ে দেখা যাবে যে পাঁচটা বাইরে বের হয়ে আসবে পারফোরেশন হয়ে, এবং পারফোরেশন হয়ে গেলে দেখা যায় রিজুলেশন হয়ে যায়, এবং পারফোরেশনটা মিলিয়ে অ্যান্টি কোয়ারেন্টটা হয়। আচ্ছা, এই জিনিসগুলো আমরা জানলাম। স্টেজ অফ কমপ্লিকেশন হতে পারে যদি অর্গানিজম অনেক ভিউলেন্ট হয় বা ইমিউনো কম্প্রোমাইজড হয় পেশেন্ট, তাহলে। ওকে, এই জিনিসগুলো জানলাম। এই যে কার্ড হুইল অ্যাপারেন্স, দেখছো কার্ড হুইল অ্যাপারেন্স হয়, তাহলে টিউবাল অক্লুশনে কি হয়, মাইল্ড ডিফনেস এবং ইয়ারেক থাকতে পারে, যেটা মাইল্ড, এবং টিম্পেনিক মেমব্রেনটা রিট্রাকশন হয়। আর প্রি সাপুরেশনে কি হয়, ফিভার, সিভিয়ার ইয়ারেক এবং ডিফনেস থাকে, আর এখানে এক্সুডেট তৈরি হইতে থাকে, বা সেটা ইনফেক্টেড এখনো হয়নি। অপরদিকে এখানে কার্ড হুইল অ্যাপারেন্স পাওয়া যায়, এই যে কার্ড হুইল অ্যাপারেন্স মানে কনজেস্টেড টিম্পেনিক মেমব্রেন আর কি, যে দেখো টিম্পেনিক মেমব্রেনে কার্ড হুইল অ্যাপারেন্স পাওয়া যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে সাপুরেশনে ফ্রাঙ্ক পাস পাওয়া যায়, এখানে পাস তৈরি হয়ে গেছে, এবং এখানে ফিভার অনেক বেশি হাই গ্রেড থাকে, এবং এক্সক্রুশিয়েটিং অনেক বেশি ইয়ারেক থাকবে, ডিফনেস থাকবে। আর টিম্পেনিক মেমব্রেনটা এক্ষেত্রে বালজিং হয়ে গেছে, এখন আগে ছিল রিট্রাক্টেড, এখন বালজিং হয়ে গেছে। ওকে, আর রেজুলেশন স্টেজে এভরিথিং কিন্তু কমে যায়, সব সিমটমসগুলো কমে যাবে, এবং স্মল পারফেকশন স্পেশালি ইনফিরিয়র পার্ট অফ পার্স টেন্সার এবং টিম্পেনিক মেমব্রেনটা অনেক বেশি হাইপারেমিক, লাল লাল হয়ে যায়, এবং দেখো একটা পারফেকশন দেখা যাচ্ছে। হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করি আমরা, এখানে কোনো ইনভেস্টিগেশন তেমন একটা দরকার হয় না, এটা করেই মিলি ডায়াগনোসিস করা যায় অ্যাকিউট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া। আচ্ছা, এবং অ্যান্টিব্যাকটেরিয়াল থেরাপির মধ্যে অ্যান্টিবায়োটিক দেবে, এবং মিনিমাম 10 দিন ধরে আমরা দিই, যতক্ষণ পর্যন্ত না ফিভার বা নর্মাল টিম্পেনিক মেমব্রেন বা হিয়ারিং রিস্টোর হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা এটা দিই। এবং অ্যাম্পিসিলিন বা অ্যামোক্সিসিলিন এই ড্রাগগুলোই মেইনলি ইউজ করা হয়। আর ইনঅ্যাডিকুয়েট থেরাপি হলে পরবর্তী সেরাস অটাইটিস মিডিয়া কিন্তু হতে পারে, বা আদার কমপ্লিকেশন কিন্তু হতে পারে। সাপোর্টিভ থেরাপি এর মধ্যে নেজাল ডিকনজেস্টেন্ট, ওরাল ডিকনজেস্টেন্ট, তারপরে অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক, এয়ার টয়লেটিং বা সাকশন করা, বা ড্রাই লোকাল হিট, তারপরে আমরা বলি যে মানে গরম ভাপ নেওয়া, মানে গরম পানির ভাপ নেওয়া, এই বিভিন্ন কিছু ট্রাই করা যেতে পারে। বাট অ্যান্টিবায়োটিক থেরাপি হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট। আর মাইরিঙ্গোটমি করা লাগতে পারে কখন, যখন সিভিয়ার পেন উইথ বালজিং ড্রাম, অর্থাৎ ইয়ার ড্রাম বা টিম্পেনিক মেমব্রেন অনেক বালজিং হয়ে গেছে, অনেক বেশি পেন, এবং অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ছাড়ে নেই, বা 12 উইক্সের পরে চলে গেছে ইফিউশন, মানে কনিক অবস্থায় চলে গেছে, বা স্টিল ইমপ্রুভ করে নেই, বা এসম উইথ ফেশিয়াল পালসিও যদি থাকে, তাহলে কিন্তু আমরা মাইরিঙ্গোটমি করতে পারি। এবং এক্ষেত্রে আমরা কার্ভিলিনের একটি ইনসিশন দিই, খুব ইম্পর্টেন্ট পোস্ট ইনফার করেন্টে। অর্থাৎ দেখো এই যে অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, এক্ষেত্রে আমরা যখন মাইরিঙ্গোটমি করবো কোথায় ইনসিশন দিব, এই যে আমরা জানি ধরো এটা এদিকে আছে, তার মানে এটা যেহেতু আমার রাইট সাইড, তাহলে এটা ইন্ডিকেট করে যেটা রাইট সাইডের টিম্পেনিক মেমব্রেন। এভাবে আমরা একটা দাগ টেনি, রাইট, এবার দাগ টেনে
এই বরাবর আমরা রাইট সাইডে বুঝলাম, এবং রাইট সাইড মানে এটা অ্যান্টেরিয়র, মানে যেদিকে হচ্ছে ডিরেক্টেড তার এই দিক বরাবর অ্যান্টেরিয়র থাকে এবং এই বরাবর পোস্টেরিয়র। তাহলে এটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র কোয়াড্রেন্ট, এটা পোস্টেরিয়র সুপিরিয়র, এটা পোস্টেরিয়র ইনফিরিয়র, এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র, এটা অ্যান্টেরিয়র ইনফিরিয়র। তো পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টে আমরা কি করবো, এরকম একটা কার্ভিলিনিয়ার মানে এরকম একটা কার্ভ করে ইনসিশন দিলাম, এরকম একটা ইনসিশন দিব। এখন বলতে পারো ভাইয়া, আর মনে রাখবা যে এখানে যে টিম্পানিক মেমব্রেন, এখানে যে টিম্পানিক মেমব্রেন যে স্ট্রাকচারটা, যে স্ট্রাকচারে এখানে টিম্পানিক মেমব্রেন যে জিনিসটা দিয়ে তৈরি সেগুলো মেনলি রেডিয়াল প্যাটার্নে থাকে, রেডিয়াল প্যাটার্ন, এই পর্দাটা রেডিয়াল প্যাটার্নে থাকে। কিন্তু আমরা রেডিয়াল প্যাটার্ন যদি ইনসিশন দিই তাহলে দেখা যাবে যে এখানে ইনসিশনটা তাড়াতাড়ি হিল হয়ে যাবে, ফুটাটা তাড়াতাড়ি হিল হয়ে যাবে। বাট আমরা চাই তাড়াতাড়ি হিল না হোক, একটু টাইম নিয়ে হিল হোক, কারণ 5টা গেজ পর কমপ্লিটলি বেরোবে, তারপর এটা হিল হোক। এর জন্য হিলিং যাতে একটু দেরিতে হয়, তার জন্য আমরা একটু কার্ভিলিনিয়ার করে দিই। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট পোস্টেরিয়র ইনফিরিয়র কোয়াড্রেন্টে, কার ক্ষেত্রে, অ্যাকুট সাপোর্টিভ আর্টারিস মিডিয়ার ক্ষেত্রে। সো এটা খুব ইম্পর্টেন্ট। এবং কেন, কারণ এটা সব থেকে ডিপেন্ডেন্ট, মানে পাসগুলো এসে এখানেই জমবে, এখানে মিলি জমে নিচের দিকে। এই জন্য এটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট, মানে ইনফিরিয়র কোয়াড্রেন্ট, অ্যান্টি ইনফিরিয়র বা পোস্টেরিয়র ইনফিরিয়র, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়াড্রেন্ট। এই জন্য এই জায়গায় হচ্ছে আমরা ইনসিশন দিতে পারি। আচ্ছা ওকে ফাইন, তাহলে এই জিনিসগুলো আমরা টুকটাক জানলেই হচ্ছে। এখন আবারও সেম কথা, ফ্যানজাইটিস হলে ব্যাকটেরিয়াল সুপার ইনফেকশন, ফ্যানজাইটিস হলো ভাইরাস দ্বারা, পরবর্তীতে ব্যাকটেরিয়াল সুপার ইনফেকশন হলো, এবং সেখান থেকে পরবর্তীতে অটিস মিডিয়া হতে পারে, স্টেফিলোকোকাস নিউমোনি বা আমরা বলি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দ্বারা হইতে পারে। সো সেম কথাগুলো এখানে বলা হয়েছে। হাউএভার এরপর আসলে ম্যানেজমেন্ট, আমরা অ্যান্টিবায়োটিক, ডিকনজেস্টেন্ট, অ্যানালজেসিক এগুলো দিয়ে ট্রিট করতে পারি। আচ্ছা, এবং ফেশিয়াল নার্ভ পালসও কিন্তু এখানে হইতে পারে কমপ্লিকেশন হিসেবে, এবং আমরা মাইরিঙ্গোটমি করতে পারি, এক্ষেত্রে ইনসিশন টিম্পানিক মেমব্রেনে দিব, পোস্টেরিয়র ইনফিরিয়র পার্টে দিব। আচ্ছা, এবং পোস্ট ইনফিরিয়র পার্টে আমরা এটা দিব, এবং কার্ভিলিনের একটা ইনসিশন দিব। এবং পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টে কেন দেওয়া হয় না, এটা একটা কোশ্চেন হতে পারে। কারণ ফার্স্ট কথা, পোস্ট ইনফিরিয়র কোয়াড্রেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট পার্টি, যেটা 5টা ভালো জমবে। আর পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টে যদি দিই, পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টের ওই জায়গায় অনেক কিন্তু এই দেখো এই জায়গাটা কার্ভিলিন ইনসিশন দিচ্ছে, এখান থেকে পাস বেরিয়ে আসছে। বাট আমি যদি উপরের দিকে দিই, এই জায়গায় দিকে দিই, তাহলে সেখানে কিন্তু অনেকগুলো স্ট্রাকচার থাকে, যেমন ইনকাস, তারপরে ইনকার্ডোস্টেপিডিয়াল জয়েন্ট, তারপরে ওভাল উইন্ডো, ফেশিয়াল নার্ভ, এগুলো থাকে। সো এগুলোতে ইনজুরি হতে পারে। এই জন্য আমরা পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টে দিব না। এই যে এই রিজনটাতে অনেক কিছু, অনেক স্ট্রাকচারস থাকে। কি ইনকাস আর স্টেপিসের জয়েন্ট, ওভাল উইন্ডো এবং ফেশিয়াল নার্ভ। আচ্ছা, এবং ইনসিশনের শেপ কার্ভিলিনিয়ার, যাতে এটা কমপ্লিট ড্রেনেজটা হয় আগে, তারপরে যাতে হিল হয়, একটু হিলিং যাতে দেরি হয়। এই জিনিসটা আমরা একটু জানলাম। এরপরে আসো, আচ্ছা বুলাস, আমরা কয়েকটা কথা এখানে একটু জানি যে বুলাস মাইরিনজাইটিস এটা বলতে কি বোঝায়। দেখো মাইরিনজাইটিস, বুলোসা বা অটাইটিক এক্সটার্নাল হেমোরেজিকাও বলি। দেখা যায় অনেক সময় আমাদের এই জায়গায় একটা বুলার মতো বা একটা ফোলার মতো তৈরি হচ্ছে, এবং সেখানে মনে হচ্ছে যে ব্লাড আছে। তো এরকম একটা কন্ডিশন, যেটাকে আমরা বলি অটাইটিস এক্সটার্নাল হেমোরেজিকা বা মাইরিনজাইটিস বুলোসা। এটা এক ধরনের মাইরিনজাইটিস, মানে কি ইনফ্লামেশন অফ আমাদের টিম্পানিক মেমব্রেন। তো এটাতে প্রচুর পেইন হয় পেশেন্টের, এবং স্টেফিলোকোকাস নিউমোনি দ্বারা এটা হয়, এবং এটা ম্যাজমেটিক্স অ্যান্টিবায়োটিক, এই কথাটা একটু জেনে রাখো। আরেকটা আছে হচ্ছে মাইরিনজাইটিস গ্রানুলোসা, এটা একটা কন্ডিশন, এটাকে আমরা বলি কোনিক ইনফ্লামেশন অফ টিম্পানিক মেমব্রেন। হ্যাঁ, এটা হচ্ছে কোনিক একটা ইনফ্লামেশন, এটা জাস্ট মাইরিনজাইটিস গ্রানুলোসা। আচ্ছা, অ্যাকুট নেক্রোটাইজিং অটিটিস মিডিয়া, এটা বিটা হেমোলাইটিক স্টেফিলোকোকাস, এবং এখানে দেখা যায় যে পুরো অ্যানুলাস ইরোডেড হয়ে পুরো টিম্পানিক মেমব্রেন, মানে টোটাল বলি আমরা যে মার্জিনা, মানে টোটাল একেবারে একটা রাপচার হয়ে যায়, বা পারফোরেশন, টোটাল পারফোরেশন হয়ে যায়, মানে অ্যানুলাস যেটা থাকে কাভার করে সেই অ্যানুলাসটা ইরোডেড হয়ে যায়, একেবারে বোনের সাথে কানেকশন হয়ে যায়। তো দেখো এই দিক দিয়ে এক ধরনের মার্জিনাল পারফোরেশন হয়েছে, এবং পুরা মানে কোনো আশেপাশে কোনো মার্জিন নেই, অ্যানুলাস সব ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। এবং এটার পরবর্তীতে কোনিক অটাইটিস মিডিয়া হতে পারে, তারপরে অ্যাকওয়ার্ড সেকেন্ডারি কোলেস্টিটোমা হতে পারে, অনেক ডেঞ্জারাস কিন্তু এটা। এবং এটা আমরা জানলাম। এখন অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, এটা কি জিনিস আমরা বলছি, এই গাইডে সব কিছু কিন্তু এখানে এভাবে আছে। ওকে, ম্যাক্সিলা ক্যাটালিস্টরা একটু আমরা জানতে পারি। আর নিওনেটের ক্ষেত্রে ইকোলাই, ব্যাকটেরিয়াস, গ্রাম নেগেটিভ অর্গানিজমগুলো কন্ট্রিবিউট মেইনলি করে, এবং স্টেজগুলো এখানে আছে, স্টেজগুলো আমরা একটু দেখবো। আর পাশাপাশি হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচার্সগুলো দেখবো, স্টেজ ওয়াইজ ক্লিনিক্যাল ফিচার্সগুলো পারলে ভালো, মেইন ফিচার্সগুলো একটু মনে রাখবো। কমপ্লিকেশন কী হতে পারে, এই যে আচ্ছা এরা ম্যাস্টোরেট ইউজ করতে পারে, এটা বলতে হবে। তারপরে আরও অনেকগুলো কমপ্লিকেশন করতে পারে, আমরা আসলে কমপ্লিকেশন আলাদা একটা ভিডিও বানাবো, যেখানে কমপ্লিকেশনগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সো এই কথাগুলো একটু জানলাম। দেখো মানে বিষয়টা হচ্ছে ইনারে গেলে ল্যাবিনেন্ডিরিস করবে, ফেশিয়াল প্যারালাইসিস করতে পারে, পেট্রাস পার্টে গেলে পেট্রোসাইটিস করবে, এক্সট্রাডুরাল অ্যাবসেস করতে পারে, মেনিনজাইটিস, ব্রেন অ্যাবসেস, এগুলো ব্রেনে যায় করতে পারে। আচ্ছা, ইনভেস্টিগেশনে ইউজুয়ালি আমরা এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে ফেলতে পারি, বাট তা বাদে দেখা যায় যে এখানে ইনভেস্টিগেশনের মধ্যে ব্লাড ফর রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন, পাস কালচার সেন্সিটিভিটি করা অ্যান্টিবায়োটিকের জন্য, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য, তারপরে এক্সট্রিম ম্যাস্ট্রেট টাউন্স ভিউ করতে পারি, আর্লি এজের ক্ষেত্রে অডিওগ্রাম করতে পারি। আচ্ছা, এখানে দেখো একটা কথা, যে হিয়ারিং লস যদি হয়, এটার জন্য টিউনিং ফর্ক টেস্ট কিন্তু তেমন একটা ভালো হবে না, কারণ বাচ্চারা অনেক ছোটো বাচ্চা, এরা টিউনিং ফর্ক টেস্টে তো গাইডলাইন ফলোই করতে পারবে না। এই জন্য এরা কতটুকু অ্যাকচুয়ালি হিয়ারিং লস হয়েছে সেটা বোঝার জন্য আমরা অডিওমেট্রি করতে পারি, পিওর টোন অডিওমেট্রি। সো মিডল ইয়ার ক্লেফটের ইনফেকশন কন্ট্রোল করতে হবে, সিমটোমেটিক রিলিফের জন্য বেড রেস্ট, অনেক প্ল্যানিক হবে, অ্যানালিসিক অ্যান্টিবায়োটিক নেবে, ড্রাই হিট অ্যাপ্লিকেশন করা যেতে পারে ওই জায়গাটাতে। এবং তার বাদে ডিকনজেস্টেন্ট ওরাল, মানে এই ডিকনজেস্টেন্টগুলো দেওয়া যেতে পারে, ওরাল নাজাল ডিকনজেস্টেন্ট। তবে মেইন ট্রিটমেন্ট হচ্ছে এই যে আমাদের অ্যান্টিবায়োটিক, কিন্তু অ্যান্টিবায়োটিক খুব ইম্পর্টেন্ট, অ্যান্টিবায়োটিকটা মেইন ট্রিটমেন্ট। আর এই যেটা অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, এগুলো মানে 40 মিলিগ্রাম পার কেজি পার ডে, এটা হচ্ছে অ্যামোক্সিসিলিন, আর অ্যাম্পিসিলিন হচ্ছে 50 মিলিগ্রাম পার কেজি পার ডে, এবং এটা 4 ডিভাইডেড ডোজে দিতে হয়, এটা 3 ডিভাইডেড ডোজে দিতে হয়। এরকম বেশ কিছু কথা। স্যার ড্রেনেজের জন্য মাইরিঙ্গোটমি করা যাইতে পারে, এই কথাটা জাস্ট এখানে জেনে রাখো। আর ওরাল টয়লেটিং করা,
এই জিনিসগুলো করা যাইতে পারে। আচ্ছা, কখন আসলে মানে রেজলিউশন ছাড়বে না ঠিক করে, যদি পেশেন্টের মানে ইমিউন সিস্টেম ঠিকঠাক না হয়, বা ট্রিটমেন্ট ঠিক করে নেয় নাই, বা ড্রাগ কাজ করতেছে না পেশেন্টের শরীরে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আছে, অথবা অর্গানিজম খুবই ভিরুলেন্ট, ওইটা পেশেন্টের শরীরে মানে একেবারে মানে ভিরুলেন্ট হয়ে গেছে একেবারে, হ্যাঁ,